আজকে আলোচনায় চলে এসে আজকের আলোচনাটা আমি মনে করি যে আসলে আমাদের প্রত্যেকের জানা দরকার। কি আলোচনা? বাংলাদেশে এই মুহূর্তে কোন কোন এমএলএম কোম্পানি রাষ্ট্রীয় আইনি অবকাঠামো ফলো করে ব্যবসা করতেছে, এটা আমাদের জানা দরকার না ভাই? তাইলে এটা দিয়ে আমরা ডেস্টিনি মিলাইতে পারবো যে কি অবস্থা অন্যান্য কোম্পানির আর কি অবস্থা আমগো ডেস্টিনির। তো আসেন আমরা শুরু করি। মাধবপুর থেকে আমাদের ডেডিকেটেড লিডার জনাব শাকিল হাসান চলে আসছেন। জি ধন্যবাদ। আচ্ছা যাই আসেন আমরা সাথে বাদ দিই, আলোচনায় যাই। এই মুহূর্তে আমি এখন বাংলাদেশে যেই এমএলএম কোম্পানিগুলো বিভিন্নভাবে কাজ করতেছে আইনি অবকাঠামো ফলো করে, সেই কোম্পানিগুলোর কিছু বিস্তারিত ধারণা আপনাদেরকে দিব। এটা আমাদের প্রত্যেকের জানা দরকার। আমরা যারা বিনিয়োগকারী আছি বা আমরা যারা নেটওয়ার্কার আছি, আমাদের প্রত্যেকের এগুলো জানা দরকার যে অ্যাকচুয়ালি বাংলাদেশে ডাইরেক্ট সেলিং বা মাল্টি লেভেল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কোন কোন কোম্পানি কাজ এখন অলরেডি করতেছে। আসেন আমরা দেখি। এখানে আমি কোম্পানিগুলো একটু ক্যাটাগরি করছি। কি কি ক্যাটাগরি আপনাদের একটু কই। যেমন ধরেন একটা ক্যাটাগরি করছি আদালতের স্টে অর্ডার পাওয়া কোম্পানি। ইয়াকুব আলী রুবেল বলেছেন জি জি ওস্তাদ বলেন। হ্যাঁ ওকে ওস্তাদ বলতেছি। আচ্ছা আমি এই কোম্পানিগুলো ক্যাটাগরাইজ করছি কিভাবে একটু আপনাদের কই, আপনাদের তাহলে বুঝতে সুবিধা হইব। আদালতের স্টে অর্ডার কোন কোন কোম্পানি পাইছে, মানে আদালতের স্টে অর্ডার পাওয়া কোম্পানি, এটা একটা ক্যাটাগরি করছি। আবার লাইসেন্সের আবেদন সাবমিট করছে কিন্তু এখনো স্টে অর্ডারটা পায় নাই, এই রকম কোম্পানি কি কি, এটার একটা ক্যাটাগরি করছি। আচ্ছা লাইসেন্সের আবেদন ফি জমা দিছে, কোর্টে পিটিশন করছে কোম্পানি কোনটা কোনটা কোন কোন কোম্পানি, সেটারও একটা ক্যাটাগরি করছি। আবার লাইসেন্স ফি জমা দিছে কিন্তু এখনো কোর্টে পিটিশন করে নাই, এইটা কোন কোন কোম্পানি, সেটাও আমরা ক্যাটাগরাইজ করছি। আবার লাইসেন্সের আবেদন করব ভাব করার অভাব, মানে লাইসেন্স করব ভাব আর কি, এইরকম কি কি কোম্পানি আছে সেটারও আমরা একটা ক্যাটাগরাইজ করছি। এই মূলত 5টা ক্যাটাগরিতে আজকে আমরা বেশ কয়েকটা বাংলাদেশি কোম্পানির এমএলএম বিজনেসের সর্বশেষ আপডেট আমরা জানবো, তারা কেমনে কি করতেছে। তাইলে এটা দিয়ে আমগো ডেস্টিনির আমরা একটু যাচাই করবো আজকে, কি বলেন? আসেন শুরু করি। আদালতের স্টে অর্ডার পাওয়া কোম্পানি এই মুহূর্তে বাংলাদেশে 5টা আমার জানা মতে। 1 নাম্বার ডিএক্সএন বাংলাদেশ লিমিটেড। এটা সম্পর্কে অনেকেরই আপনাদের ধারণা আছে বা আপনারা অনেকেই জানেন। ডিএক্সএন ওই যে মালয়েশিয়ান কোম্পানি ডিএক্সএন, যেটা বাংলাদেশে ব্যবসা করতেছে আর কি। আদালতে স্টে অর্ডার পাওয়া 2 নাম্বার কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস লিমিটেড। 3 নাম্বার কোম্পানি এমএক্সএন বা মডার্ন হার্বাল, ওই যে আলমগীর মতির যে কোম্পানি মডার্ন হার্বাল, এটাও কিন্তু আদালতে স্টে অর্ডার নিয়ে ব্যবসা করতেছে, রানিং কোম্পানি। 4 নাম্বার টিএনসি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিও আদালতের স্টে অর্ডার নিয়ে ব্যবসা করতেছে। 5 নাম্বার ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড, এই যে ডেস্টিনি কলাপস হওয়ার পরে 13 সাল বা 14 সালের দিকে আমগো কোম্পানির বিভিন্ন পিএইচডি সিনিয়র পিএইচডি মিলাইতে এই কোম্পানি করছে। তাহলে আমগো ডেস্টিনির ক্রাইসিস শুরু হওয়ার পরে ডেস্টিনির সিনিয়র পিএইচডি রাই জুবাইর আহমেদ লিখেছেন, ধন্যবাদ প্রিয় লিডার। আমি জি এম জুবাইর, জি ধন্যবাদ। আপনার পুরো লেখাটা একটু পড়া আপনার লই। আচ্ছা তাহলে দেখেন ওয়ার্ল্ড মিশন 21 এর কথা কইতেছিলাম। 12 সালে যখন আমাদের ক্রাইসিস শুরু হলো, তারপরে এই ডেস্টিনির বিজনেস যখন মানে ডাউনফল করলো, তারপরে ওয়ার্ল্ড মিশন 13 বা 14 সালের দিকে তারা ব্যবসা শুরু করলো। আমাদের কোম্পানি ডেস্টিনির কয়েকজন পিএইচডি সিনিয়র পিএইচডি মিলা, তাহলে তারা যদি এখন আদালতের স্টে অর্ডার পায়া বাংলাদেশে ওয়ার্ল্ড মিশন ব্যবসা করতে পারে, ডেস্টিনি কেন এখনো পারতেছে না? এই কোয়েশ্চেন এখন আমাদের করতে হবে। আমি আইতেছি সামনে, আরো আছে কারণ। তাহলে আদালতের স্টে অর্ডার পাওয়া কোম্পানি 5টা যারা ব্যবসা করতেছে। 1 নাম্বার ডিএক্সএন বাংলাদেশ লিমিটেড, 2 নাম্বার ফরএভার লিভিং প্রোডাক্টস লিমিটেড, 3 নাম্বার এমএক্সএন বা মডার্ন হার্বাল যেটা, 4 নাম্বার টিএনসি বাংলাদেশ লিমিটেড, 5 নাম্বার ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড। এই গেল আদালতের স্টে অর্ডার পাওয়া 5টা কোম্পানি। আসেন এবার 2 নাম্বার ক্যাটাগরিতে যাই। সেটা কি? আদালতের মানে স্টে অর্ডার না পাইলেও লাইসেন্সের আবেদন সাবমিট কইরা ব্যবসা করতেছে কারা কারা। হেলদি লিভিং প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি। এক্সিলেন্ট ওয়ার্ল্ড নাম শুনছেন না? এই যে আমগো ট্রিপল পিএইচডি ডেস্টিনি ট্রিপল পিএইচডি রয়্যাল রানা
2012 সালে ডেস্টিনি কলাপস করার পরে উনি আলাদা কোম্পানি করে এক্সিলেন্ট ওয়ার্ল্ড নিয়ে এই যে লাইসেন্সের আবেদন সাবমিট করে বাংলাদেশে এক্সিলেন্ট ওয়ার্ল্ড ব্যবসা করতেছে, তাহলে ডেস্টিনি কেন পারতেছে না? এই কোয়েশ্চেন আমাদের এখন করতে হবে। যাই হোক, লাইসেন্সের আবেদন সাবমিট করা কোম্পানি যারা যারা কইতেছিলাম, 1 নম্বর কি হেলদি লিভিং প্রাইভেট লিমিটেড, 2 নম্বরে এক্সিলেন্ট ওয়ার্ল্ড লিমিটেড, 3 নম্বরে ম্যাগনেসা বিডি লিমিটেড, ম্যাগনেসা একটা কোম্পানি, তারা কাজ করতেছে। আর 4 নম্বরে জামাল উদ্দিন বলেছেন বর্তমান কোম্পানির পরিস্থিতি সম্পর্কে কিছু জানান, কাজ কি বন্ধ আছে কিনা? না ভাই, কাজ বন্ধ আছে কি? আপনি আম করে দেখতেছেন না? এনএফসি কার্ড, ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, প্রোডাক্ট, এগুলো সবই চলতেছে, বন্ধ আছে নাকি? যাই হোক, এটা নিয়ে আমি আলোচনায় যাব। তাহলে লাইসেন্সের আবেদন সাবমিট করা কোম্পানি কোনটা কোনটা কইতেছিলাম? 1 নম্বরে হেলদি লিভিং প্রাইভেট লিমিটেড, 2 নম্বরে এক্সিলেন্ট ওয়ার্ল্ড, আমি রয়্যাল রানার এক্সিলেন্ট ওয়ার্ল্ড, 3 নম্বরে ম্যাগনেসা বিডি লিমিটেড, 4 নম্বরে নিউভেরাস নিউট্রিশন লিমিটেড। এই 4টা কোম্পানি লাইসেন্সের আবেদন সাবমিট করে ব্যবসা করতেছে। এটা গেল দ্বিতীয় ক্যাটাগরির কোম্পানি। 3 নম্বর ক্যাটাগরির কোম্পানি লাইসেন্সের আবেদন ফি জমা দিছে এবং কোর্টে পিটিশন করছে। এটা কি কি কোম্পানি এই ব্যবসা করতেছে যারা? 1 নম্বরে আছে গোল্ডেন ডেজ ম্যানুফ্যাকচারিং লিমিটেড, এরাও কিন্তু আমাদের ডেস্টিনির ডিস্ট্রিবিউটর ছিল আমি যতদূর জানি। গোল্ডেন ডেজ ম্যানুফ্যাকচারিং লিমিটেড আর হলো লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড, এরা লাইসেন্সের আবেদন ফি জমা দিয়া কোর্টে পিটিশন করছে, কইরা ব্যবসা করতেছে। এই হলো গোল্ডেন ডেজ মার্কেটিং ম্যানুফ্যাকচারিং আর হলো লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড। আলমাসুদ্দিন, পুরানা পল্টন, ঢাকা থেকে দেখছেন, জি ধন্যবাদ। আচ্ছা, 4 নম্বর ক্যাটাগরিতে কি কি কোম্পানি আছে আসেন আমরা একটু দেখি। 4 নম্বর ক্যাটাগরি হলো লাইসেন্স ফি জমা দিছে কিন্তু কোর্টে এখনো পিটিশন করে নাই, লাইসেন্স ফি খালি জমা দিছে। কোন কোন কোম্পানি আসেন দেখি। লাইভ অন ম্যানুফ্যাকচারিং লিমিটেড, এটা একটা কোম্পানি। মেমোরা গ্লোবাল লিমিটেড, এই যে দেখেন মেমোরা গ্লোবাল, এটা কারা করছে? আমি যতদূর জানি আমাদের ওই যে প্রাইম অ্যাসোসিয়েশনের যে সিএম ছিলেন দেলোয়ার হোসেন ডায়মন্ড, মনে আছে আপনাকে? হ্যাঁ। আর ওই যে কিনশিপ অ্যাসোসিয়েটস এর সিএম ছিলেন মমিনুল ইসলাম মিয়াজি, ডায়মন্ড এক্সিকিউটিভ। আমি যতদূর জানি এই 2 জন মিলা তারা এই মেমোরা গ্লোবাল লিমিটেড করে কাজ করতেছে। তাইলে ওনারা যদি মেমোরা গ্লোবাল লিমিটেড নতুন ভাবে করে ব্যবসা করতে পারে, ডেস্টিনি কেন পারতেছে না? এই কোয়েশ্চন আমাদেরকে এখন করতে হবে। যাই হোক, আরো আছে খারাপ। তাইলে লাইসেন্স ফি জমা দিয়ে কারা কারা ব্যবসা করতেছে? লাইভ অন ম্যানুফ্যাকচারিং লিমিটেড, মেমোরা গ্লোবাল লিমিটেড, এনপিএল এন্ড কসমেটিক্স লিমিটেড, আর হইলো ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড। এই হলো 4টা কোম্পানি যারা লাইসেন্স ফি জমা দিয়া কাজ করতেছে। আচ্ছা, 5 নম্বর ক্যাটাগরি, যেটা আমি 5টা ক্যাটাগরি করছি, যেটা এই 5 নম্বর ক্যাটাগরিতে লাইসেন্স আবেদন প্রক্রিয়াধীন, মানে লাইসেন্স আবেদন করব ভাব এরকম কোম্পানি আছে 2টা। একটা হলো এলিট ভেঞ্চার্স গ্লোবাল লিমিটেড আর লোভেন প্রোডাক্টস লিমিটেড। তারাও কিন্তু লাইসেন্সের আবেদন করবে এরকম প্রস্তুতি নিয়ে কাজ করতেছে। মাসুম রেজা জয়পুরহাট থেকে লিখেছেন, অভিনন্দন রইল। জি, আপনাকেও অভিনন্দন এবং ধন্যবাদ। তাহলে এখন দেখেন আমরা একটু ক্যাটাগরি করলাম কি, বাংলাদেশে এই মুহূর্তে যেই অ্যাভেলেবল কোম্পানিগুলো তাদের বিজনেস অপারেশন চালাইতেছে, এদেরকে 5টা ক্যাটাগরি করলাম। 1 নম্বর ক্যাটাগরি আদালতের স্টে অর্ডার পাওয়া কোম্পানি, এটা হলো 5টা। 2 নম্বর লাইসেন্সের আবেদন সাবমিট করা কোম্পানি, এরা হলো 4টা। লাইসেন্সের আবেদন ফি জমা দিয়েছে এবং কোর্টে পিটিশন করছে কোম্পানি হলো 2টা। আল মাসুদ রানা আমাদের খুলনার ডেডিকেটেড লিডার, ফুল লাইসেন্স পেয়ে যাবো ইনশাল্লাহ, টেনশন নেন না। হ লিডার, আমরা তো কেউই টেনশন লইতেছে না, ইনশাল্লাহ ফুল লাইসেন্স তো আমরা ইনশাল্লাহ পাবো আল্লাহ দিলে। যাই হোক, 4 নম্বর লাইসেন্স ফি জমা করা কোম্পানি হলো 4টা। আর 5 নম্বর লাইসেন্স আবেদন করবে প্রক্রিয়াধীন আছে এমন কোম্পানি 2টা। তার মানে প্রথম ক্যাটাগরিতে 5টা, দ্বিতীয় ক্যাটাগরিতে 4টা 9টা, তৃতীয় ক্যাটাগরিতে 2টা 11টা, চতুর্থ ক্যাটাগরিতে 4টা 11 আর 4 কত 15, আর সর্বশেষ ক্যাটাগরিতে 2টা। তার মানে এই মুহূর্তে বাংলাদেশের মোট 17টা এমএলএম কোম্পানি রাষ্ট্রীয় আইন মাইনা ব্যবসা চালাইতেছে। এর ভিতরে ডেস্টিনি কেন নাই? এই কোয়েশ্চন এখন আমাদের করতে হবে। আদালতের স্টে অর্ডার পাওয়া কোম্পানি 5টা, এই যে এরা। তারপর লাইসেন্সের আবেদন সাবমিট করা কোম্পানি 4টা, লাইসেন্সের আবেদন ফি জমা দেওয়া কোম্পানি 2টা, লাইসেন্স ফি জমা করা কোম্পানি 4টা এবং লাইসেন্সের আবেদন করব ভাবে এরকম কোম্পানি 2টা। এই যে মোট 17টা কোম্পানি, এদের বোর্ড কি হাইকোর্ট গঠন করে দিছে? না, দেয় নাই। এদের বোর্ডেরা নিজেরাই গঠন করছে, এদের বোর্ডেরা নিজেরাই ব্যবসাপাতি চালাইতেছে আইনি প্রক্রিয়াতে, ঠিক কিনা? বিপরীতে বাংলাদেশের একমাত্র কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড, যার বোর্ড করে দিছে হাইকোর্ট। তাইলে যেই 17টা কোম্পানির বোর্ড হাইকোর্ট করে দেয় নাই, এরা নিজেরা বোর্ড করে যদি আইনি অবকাঠামো মাইনা বাংলাদেশে ব্যবসা করতে পারে,
তাইলে যেই ডেস্টিনির বোর্ড হাইকোর্ট নিজে কইরা দিছে, সেই ডেস্টিনি ব্যবসা করতে পারতেছে না কেন? আমরা এটার জবাব চাই। নাকি সরিষার মধ্যে ভূত? সরিষার মধ্যে ভূত হইলে আমাদের সমস্যা নাই। মানে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড আপনারা যারা আছেন বা দায়িত্বশীল যারা আছেন, যদি আপনারা এরকম কোনো ইন্টারনাল কোনো প্রবলেমে পড়েন বা কোনো ধরনের সমস্যা বোধ করেন, আমাদের সমস্যা নাই, আমরা তো বিনিয়োগকারী হিসেবে আপনাদের লগে আছি। সরিষার ভিতরে ভূত থাকলে আমাদের ভূত কেমনে তাড়াইতে হয় এটা মোটামুটি আমাকে জানা আছে। তো ওই যে সূরা তাবিজ কালাম ফুফা কোনটা দিয়া ভূত তাড়াইতে হয় এটা আমাকে জানা আছে। প্রয়োজনে আমাদের দয়া করে আমরা একটু জানতে চাই। আসলে বাংলাদেশে এত এত কোম্পানি, আমি হিসাব দিলাম 17টা কোম্পানি কম বেশি বিভিন্ন ভাবে ব্যবসা করতেছে। জুবাইদ আহমেদ শাম্মী লিখেছেন মেহেরপুর থেকে, স্টেটমেন্ট কবে ক্লোজ হবে এ ব্যাপারে কিছু জানান। আমি যতদূর জানি স্টেটমেন্ট ক্লোজিং এর ব্যাপারে কিছু আইনি অবকাঠামো আছে, ওইটা কমপ্লিটের কাজ চলছে, ওইটা করেই দেন স্টেটমেন্ট ক্লোজ হবে। বাকিটা আপনি আলী সেন্টারে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এনিওয়ে, আমি যে কথাটা বলতেছিলাম, এই যে 17টা কোম্পানি বাংলাদেশে যারা কম বেশি বিভিন্নভাবে ব্যবসা করতেছে, তারা ব্যবসা যদি করতে পারে, আমরা ব্যবসা করতে পারতেছি না কেন? আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমাদেরকে বিস্তারিত এটা জানাইতে হবে। ট্রি প্ল্যান্টেশনের মেয়াদের টাকা পূর্ণ হয়ে গেছে না? ট্রি প্ল্যান্টেশনের মেয়াদ পূর্ণ হয়েছে না? হয়েছে। তো আমরা তারপরেও ট্রি প্ল্যান্টেশনের মেয়াদের টাকা চাইতেছি না কেন? কিসের আশায়? যে এই কোম্পানি চালু হইতেছে, মাল্টিপারপাসের 10-12 বছরের ডিভিডেন্ড জমছে না? আমরা এটা চাইতেছি না কেন? কারণ এই কোম্পানি চালু হবে এই আশায়। তো আমরা যেই আশায় চুপচাপ আছি, সেই আশায় যদি না হয়, তাহলে তো আমরা আর চুপচাপ থাকবো না। কিন্তু বুঝছেন কইলাম? আমি আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে বিনয়ের সাথে আবেদন করব, একই সাথে আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করব যে আপনারা ব্যবসায়িক কার্যক্রম অপারেটিভ করতে যায়া যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করেন, সেটা যদি রাষ্ট্রীয় হয়, আইনিভাবে মোকাবেলা করতেছেন করেন। আর যদি এটা ইন্টারনাল কোনো প্রবলেম হয়, আমরা জানতে চাই, আমরা একটু বুঝতে চাই, জানতে চাই যে আসলে প্রবলেমটা কোথায়। আমাদের প্রোডাক্ট রেডি, আমাদের সিস্টেম রেডি, মার্কেটিং প্ল্যান রেডি, বোর্ড রেডি, সবই রেডি। তাইলে ব্যবসাটা শুরু হওয়ার ক্ষেত্রে কোনো কুতুব আছে নাকি? ওই কোনো কুতুব বা কোনো পিসাব কি ঝামেলা টামেলা করতেছে নাকি? এরকম কেউ থাকলে আমরা একটু জানবার চাই। আমগো বিনিয়োগকারীর ঢেউ যদি উঠে, এটা কিন্তু সামলাইতে পারবেন না, এটা কিন্তু পরিষ্কার। তারপরে ওই যে নতুন গীত গান, এই যে বাংলাদেশে ওই এমএলএম করে যে পেট চালাইতে হবে এমন কোনো কথা নাই, অন্য কিছু ট্রেডিশনাল ব্যবসা করে নতুন গীত গান আমগুলোকে। তা আমরা এই 12 বছর যে কষ্ট করছি, পাল ফালাইতে কষ্ট করছি, এটা যেমন আবার ট্রেডিশনালের গীত, এখন তো গালি টালি আইসা পরে, মুরব্বীরা তো গালাগালি করতে না করে। ফাইজলামি করেন না, কিন্তু আমগুলোকে ফাইজলামি করেন না। মুরব্বীরা অনেক কিছু বইলা, অনেক কিছু তারা করে রাখছে। আমরা নিউট্রাল হইয়া বসে আছি, যার কারণে আমরা কিছু কইতেছি না। এতে কিন্তু এই যে দালাল গোষ্ঠী বা সেই আচোদা যেগুলো আছে বাইরে, কিন্তু পাছার চামড়া তুলে ফেলাম এক একটা। মানে যেই ডেস্টিনির জন্য আমরা এখনো চুপচাপ আছি, যে ডেস্টিনি 2000 লিমিটেড ফিরে আসছে, এটা চালু হওয়ার প্রক্রিয়াধীন আছে। অতএব ট্রি প্ল্যান্টেশনের প্যাকেজের মেয়াদ যদিও পূর্ণ হয়েছে, যাক আমরা আর একটু ধৈর্য ধরে, যেহেতু কোম্পানি চালু হইতেছে, বা মাল্টিপারপাসের 8-10 বছরের ডিভিডেন্ড বাকি আছে, বা আমরা আর একটু ধৈর্য ধরে, যেহেতু কোম্পানি চালু হইতেছে, এই আশায় তো আমরা বসে আছি। তো যে আশায় আমরা বসে আছি, সেই আশা যদি না হয়, তাহলে কিন্তু পাছার চামড়া থাকবে না। যদি কেউ ষড়যন্ত্র করে থাকে ডেস্টিনির বিরুদ্ধে, বেকুবের গোষ্ঠী বলেন আর দালালের গোষ্ঠী বলেন, এখনো শুরুই হয় নাই কিছু ভাই, এখনো কিছুই শুরু হয় নাই। অনেক কিছুই কইতে চাই, মুরব্বীরা অনেক কিছু কইতে কয়, না করে, নিষেধ করে। তো যদি পেছন থেকে কোনো কুতুব বা পেছন থেকে কোনো পিসাব যদি ফাইজলামি করেন, কেউ যদি করে থাকেন আর কি, তা দয়া করে এসব বন্ধ করেন। নতুন বোর্ডকে সহযোগিতা করেন। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাজে কোনো ধরনের বাধা দিতে যাইয়েন না, দেওয়ার মতো দুঃসাহস করেন না।
এটা 12 সাল না, এটা 25 সাল। লুঙ্গি জাঙ্গা কিছুই থাকবো না কিন্তু, মাইন্ডেড। আমি আবার কইতেছি কোন কোন কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতেছে, এটা আসেন আমরা আবার দেখি। ডিএক্সএন বাংলাদেশ লিমিটেড, ফরএভার লিভিং প্রোডাক্টস লিমিটেড, এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড, টিএনসি বাংলাদেশ লিমিটেড, ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড, হেলদি লিভিং প্রাইভেট লিমিটেড, এক্সিলেন্ট ওয়ার্ল্ড, ম্যাগনাস আবিডি লিমিটেড, নিউভেরাস নিউট্রিশন লিমিটেড। ইমরান কবির নয়ন নামগো আরেকজন জিগরি লিডার, উনি লিখছেন পুটকিসেরা বাড়ি, আবার জিগায় পুটকিসেরা বাড়ি মানে পাছার চামড়া থাকবো না, একদম পুরা কইলাম না। আর নার্গিস আক্তার লিখেছেন আন্দোলনের জন্য ডাক দেন, আমরা আছি। ডাক দেওয়ার কিছু নাই, সবাই অ্যাক্টিভ থাকেন, সবাই চোখ কান খোলা রাখেন। ডেস্টিনির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না, সে যত বড় কুতুবি হোক, যত বড় চ্যাটের বালি হোক, ছাড়া হবে না। যাই হোক, লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে গোল্ডেন ডেজ ম্যানুফ্যাকচারিং লিমিটেড, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড। লাইসেন্সের আবেদন ফি জমা দিয়ে ব্যবসা করতেছে। লাইসেন্স ফি জমা দিয়া লাইভন ম্যানুফ্যাকচারিং, মেমোরা গ্লোবাল, এনপিএল এন্ড কসমেটিক্স এবং ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড। এদিকে লাইসেন্সের আবেদন করবে, এই প্রস্তুতি নিয়ে ব্যবসা করতেছে এলিট ভেঞ্চারাস গ্লোবাল এবং লভেন প্রোডাক্টস লিমিটেড। এই 17টা কোম্পানি বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরির সিস্টেমে যদি ব্যবসা করতে পারে, ডেস্টিনি কেন ব্যবসা করতে পারবে না? আমাদের সব তো এখন রেডি, তাহলে কোথায় আটকায় আছে? আমরা আমাদের এই সমস্যাটা আমরা জানতে চাই। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে যারা আছেন, দয়া করে আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন আমাদের কোন জায়গাটায় সমস্যা আমরা একটু জানতে চাই। ইমরান কবির লিখেছেন আর কোনো ছাড় হবে না, চালিয়ে যেতে হবে লিডার। অফকোর্স। পরেশ বিশ্বাস লিখে কেমন আছেন? জি ভালো আছি। শহীদুল ইসলাম খোকন গাইবান্ধা থেকে লিখেছেন সত্য ন্যায়ের পক্ষে শহীদুল ইসলাম খোকন, এক্সিকিউটিভ ডেস্টিনি 2000 লিমিটেড। ধন্যবাদ আপনি জনাব শহীদুল ইসলাম খোকন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন এবং সবগুলো কাজ খুব সিরিয়াসলি করছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, তাইলে বুঝতে পারছেন তো বাংলাদেশে ডিরেক্টলি ইনডিরেক্টলি লাইসেন্স পাওয়া না পাওয়া, স্টে অর্ডার নিয়ে বিভিন্ন ক্যাটাগরি আছে, ব্যবসা করার নিয়মের বিভিন্ন ফরম্যাট আছে, এগুলা নিয়ে 17টা কোম্পানি যদি কম বেশি ব্যবসা করতে পারে, সেইখানে যেই ডেস্টিনিকে হাইকোর্ট বোর্ড করে দিছে, যেই ডেস্টিনিকে হাইকোর্ট নির্দেশনা দিছে ব্যবসা করার জন্য, সেই ডেস্টিনিকে ব্যবসা করার ক্ষেত্রে যদি অদৃশ্য কোনো বাধা থাকে, সেই বাধারে কিন্তু আমরা দৃশ্যমান করে দেব। কিন্তু এটা বেশি দিন কিন্তু অদৃশ্যমান থাকতে পারবো না। অতএব আমি আবারও বিনয়ের সাথে আবেদন করতেছি, যারা মালিক পক্ষ আছেন, আপনাদের ভেতর থেকে কেউ যদি একটু গুটুগাটু করার চিন্তা ভাবনা করেন, কেউ যদি একটু ষড়যন্ত্র করার চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আর পিঠের চামড়া কিন্তু থাকবো না। আমরা বিনিয়োগকারীরা শান্ত আছি, আমগরে শান্ত রাখেন, ব্যবসাটা শুরু করার জন্য দ্রুত পদক্ষেপ নেন, আর হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডকে সবাই মিলে সহযোগিতা করেন। আর যদি না করেন তাহলে তো পরেশ বিশ্বাস লিখেছেন নীতিমালা তো আছে, আবার নতুন ভাবে নাকি নীতিমালা দরকার। ওই যে এক বেকুবের গোষ্ঠী লাইভ করছে, আচুদার গোষ্ঠী, বলছে নীতিমালা লাগবো, নীতিমালা লাগবো। ওই বেকুবের গোষ্ঠী জানেই না যে 13 সালে এমএলএ আইন করে নীতিমালা করেই দিছে। এগুলো তো আচুদা, কি কমো বাইকন, এগুলো তো বেকুবের গোষ্ঠী, এগুলা কয় নীতিমালা লাগবো, নীতিমালা লাগবো। আরে বেকুব, নীতিমালা তো আছেই, নীতিমালা আবার লাগবো কিরে? এগুলো সব বেকুব তো, বুঝছেন না? এগুলো তো দালাল, এগুলোর মাথায় কোনো মানে ঘিলু নাই, সব তো গোবর, মাথার ভিতরে গু ভরা এগুলা। এই কারণে এগুলো তো মুখ খারাপ হয়ে যায় ভাই, আপনারা কি কম। যাই হোক, আমাদের বটম লাইন, বাংলাদেশে যেহেতু এই 17টা কোম্পানি কম বেশি ব্যবসা করতেছে বিভিন্ন আইটেম ফলো করে, বিভিন্ন আইনি কাঠামো ফলো করে, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের আইনি অবকাঠামো ফলো করে ব্যবসা শুরু করতে হবে, আর দেরি করা যাবে না। যেখানে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা আছে, সেক্ষেত্রে ইন্টারনাল কিছু বিষয় হয়তো বা আছে, যেমন দালালিক কিছু বিষয়, যেগুলো দ্রুত ইমপ্লিমেন্ট করে আমাদের শুরু করে দেওয়া দরকার। আমি আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে এবং একই সাথে আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটরের কাছে বিনীতভাবে আবেদন করব যে এই 17টা কোম্পানি নিশ্চয়ই কোনো না কোনো ক্যাটাগরি ফলো করে যেহেতু বিজনেস অপারেট করতে পারতেছে, তাহলে আদালতের রায় পাওয়া ডেস্টিনি অবশ্যই কোনো না কোনো ক্যাটাগরি ফলো করে তাদের পক্ষেও ব্যবসা করা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সম্ভব হবে। দয়া করে আপনারা এই ব্যাপারে উদ্যোগ নেন। আর যদি কোনো কুতুব বা কোনো পিসাব বা কোনো দয়াল বাবা বা কেউ যদি এরকম টাইপের কিছু যদি পিছন থেকে তামসা করে বা কোনো ধরনের ফাইজলামি করে, দয়া করে আমগরে কোন, আমরা একটু ওই পিসাব বা কুতুব বা দরবেশ বাবা বা এরকম
কে আছে সেটা আমরা একটু দেখবার চাই। গাইবান্ধার খোকন ভাই লিখছেন তেরি বেরি করলে বাম্বু ফাটাবো। হ্যাঁ, বাম্বু ফাটবো, এবার আর কোনো মিস নাই, এবার আর কোনো মিস নাই। 12 বছর 13 বছর বহুত আমরা সহ্য করছি, এখন সবকিছু ওকে থাকার পরেও যদি এটা না হয় তাহলে বাম্বু ঠিকই ফাটবো, কোনো কথা নাই, মিস নাই। যাই হোক, উত্তেজিত হয়ে অনেক কথা তো কইলাম আমরা। এবার আসেন একটু কাজের কথা এবার কই। আমি আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে একটা বিষয়ে বিনয়ের সাথে আবেদন করব যে আমাদের ইউজার আইডিতে আমরা যারা যারা লগ ইন করি বা করতাম, আমরা কিন্তু আমাদের লেফট রাইটের প্রত্যেকের ডিন নাম্বার মানে সিআইডি নাম্বার দেখার পাশাপাশি মোবাইল নাম্বারটাও দেখতে পারতাম, যার কারণে ওই সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ কইরা হেরে ভেরিফিকেশনের লেগে মোটিভেট করাটা আমাকে সুবিধা হইতো। কিন্তু সম্প্রতি যে জিনিসটা হয়েছে যে ইউজার আইডিতে ঢুকলে যারা ডিন ভেরিফিকেশন করছে শুধু তাদের নাম্বারটাই আমরা দেখতে পাই, তো যারা ডিন ভেরিফিকেশন করে নাই তাগো নাম্বারটা আমরা দেখতে পাই না। তাহলে তাগো নাম্বারটা যে হাইড করে রাখা হয়েছে, তাহলে আমরা সেগুলোকে যোগাযোগ করবো কেমনে, আর ডিন ভেরিফিকেশনের লেগে ফলো আপ করবো কেমনে? তাহলে আমগো ইউজার আইডিতে আগে যেরকম আমরা আমাদের লেফট রাইটে সবার নাম এবং সিআইডি এবং একই সাথে মোবাইল নাম্বার দেখতে পারতাম, ডিন ভেরিফিকেশন করুক চাই না করুক, এইরকম ভাবে আগে যেরকম সবার নাম্বারটা দেখতে পারতাম, মোবাইল নাম্বার, দয়া করে এখনো মোবাইল নাম্বারটা আমাদের জন্য ওপেন রাখেন, তাইলে আমাদের ডিন ভেরিফিকেশনটা সুবিধা হবে। অ্যাডমিন প্যানেলে যারা আছেন তারা তো সবই দেখতেছে, সবই তো দেখে, কিন্তু ইউজার আইডি যারা করতেছে তারা তাদের ট্রিতে আগে কিন্তু লেফট রাইটের সকলের মোবাইল নাম্বার দেখতে পারতো, এখন সবারটা দেখতে পারতেছে না। যারা ডিন ভেরিফিকেশন করে নাই তাদেরটা দেখতে পারতেছে না। তো ডিন ভেরিফিকেশন যেহেতু করে নাই, যেহেতু তাদেরটা দেখতে পারতেছে না, তাহলে ফোন করে ফলো আপ করবো কেমনে, ডিন ভেরিফিকেশন করবো কেমনে ভাই? দয়া করে অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর আপনারা দয়া করে এই বিষয়টা একটু দেখবেন। আশা করি এতে করে আমাদের ডিন ভেরিফিকেশন এবং কাজের গতি ইনশাল্লাহ আরো বাড়বে। আর আরেকটা বিষয় আপনাদেরকে ধন্যবাদ দিব যে ওই যে এক লাইনে ডেস্টিনি 2000 লিমিটেডের একটা আবেদন আমরা করছিলাম, আপনারা খুব সুন্দরভাবে এটা করে দিয়েছেন। এখন জিনিসটা অত্যন্ত দৃষ্টিনন্দন এবং অত্যন্ত এটাতে কি বলে নান্দনিক হয়েছে এখন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আরো একটা বিষয়ে ধন্যবাদ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডকে এবং ম্যানেজিং কোঅর্ডিনেটরকে যে ইমেইলের ওটিপি সার্ভিসটা এখন অ্যাভেলেবল। মানে আগে আমরা যখন ডিন ভেরিফিকেশন করতাম বা যে কোনো কোম্পানিগত যে কোনো কাজ যখন আমরা করতাম, তখন মোবাইলে কিন্তু একটা ডিন ওটিপি যাইতো, মেইলেও যাইতো, মেইলে বাট অনেক ক্ষেত্রে হয়তো বা আপনার একটু এদিক সেদিক হয়তো বা দেরি হইতো, কিন্তু এখন কিন্তু মেইলের সার্ভিসটা খুব স্মুথ। আমি যে গতকালকে লন্ডনে একজনের ডিন ভেরিফিকেশন করে দিছি, তারপর দক্ষিণ কোরিয়াতে একজনের ডিন ভেরিফিকেশন, লন্ডনে আমাদের একজন সাইকেল হোল্ডারের ডিন ভেরিফিকেশন করে দিছি, আবার দক্ষিণ কোরিয়াতে একজন গোল্ড এক্সিকিউটিভের ডিন ভেরিফিকেশন করে দিছি। তো এরা এখন মেলা খুশি। মানে ধরেন বাংলাদেশের মোবাইলে বারবার ফোন দেওয়া, ওটিপি নেওয়া, এটা একটা ঝামেলা, কিন্তু মেইলে যখন ওটিপিটা যাইতেছে তারা তাদের মেইল থেকে কিন্তু কাজটা দ্রুত সেরে ফেলতেছে। তো এই যে ইমেল সার্ভিসটা স্মুথলি করার জন্য আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডকে এবং সংশ্লিষ্ট সকলকে আবারও ধন্যবাদ জানাইতেছি। আচ্ছা, এবার এনএফসি কার্ডের ক্ষেত্রে অনেকেই আমারে কন যে এত তথ্য লাগে কেন ভাই? এগুলো তথ্য খুব বেশি না তো, এগুলো তো বেসিক কিছু তথ্য, এগুলো তো লাগবেই। আপনি ব্যাংক অ্যাকাউন্ট যখন করতে যান, আপনি কি ব্যাংকের লোক রেকন যে ভাই এত তথ্য লাগবে কেন? কন না, তখন কিন্তু ঠিকই সব তথ্য দেন। তাহলে এখানে এত জিজ্ঞেস করেন ভাই এত তথ্য লাগবে, তথ্য তো লাগবে, এটা আপনার একটা অ্যাসেট। আপনি যদি মনে করেন এটা আপনার একটা অ্যাসেট, তাহলে তো এই তথ্যগুলো অবশ্যই দিবেন। আর যদি মনে করেন গোল্লা গোল্লা এটা কিছুই না ধুনফুন, তাহলে তো ভাই আপনার কাছে মনে হইবই এত তথ্য কেন দিবেন। অবশ্যই তথ্য দেওয়া উচিত। আপনি 12 বছর আগে আপনার যে তথ্য আর এখনের তথ্য তো এক না, তাহলে এটা আপনার হালনাগাদ করতে হবে না। আপনার নমিনি আগে দেখেন কত স্মার্ট এখন হয়ে গেছে, আপনার নমিনির ছবি শো করতেছে, কারে নমিনি দিচ্ছেন তার নাম শো করতেছে, তার এনআইডি শো করতেছে, তার মোবাইল নাম্বার মানে তার সব ডাটা শো করতেছে, আপনার নাম, মোবাইল নাম্বার, পিতার নাম্বার, মাতার নাম, বিকাশ নাম্বার সবই তো শো করতেছে, এনআইডি কার্ড সহ, স্বাক্ষর সহ, ছবি সহ। এত আপডেট ফরমেশনে যদি আপনি এখন এসে কন যে এত তথ্য লাগে কেন, তাহলে তো ভাই এটা তো ভাই দুঃখজনক। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের এমদাদ ভাইকে এবার একটা ধন্যবাদ দিতে হয়। এমদাদ ভাই বুঝছেন তো, ওই যে মার্স অ্যাসোসিয়েটস এর ডায়মন্ড এক্সিকিউটিভ আনোয়ার শাহ চৌধুরী টিপুর ডাউনলাইনে এই যে মার্স অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি জনাব
এমদাদ ভাই, পিএইচডি এমদাদ ভাই আর কি, ওনাকে স্পেশালি ধন্যবাদ। এবং স্পেশালি ধন্যবাদ এই জন্য যে উনি গত কয়েকদিনে দেখলাম উনি কয়েকটা মিটিং করছে এবং নারায়ণগঞ্জেও যে মিটিং করছে, তার মানে উনি অলরেডি ওনার টিম নিয়ে মিটিং, প্রোগ্রাম, সেমিনার কিন্তু শুরু করে দিছে। এই জন্য ওনাকে একটা বিশেষ ধন্যবাদ আমরা দিতে চাই। এর বাইরে আরো যারা যারা কাজ করতেছেন মিটিং এ এবং ট্রেনিং এ এবং সেমিনার টেমিনার শুরু করে দিয়েছেন নিজের টিমকে নিয়ে, আপনাদেরকে ধন্যবাদ। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনায়, যেটা আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকেরই করা উচিত। কি সেটা দেখেন, আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটরের একটা ট্রেনিং এর একটা কথা আমার খুব মাথায় আমি সেভ করে রাখছি। সেটা হলো কি জানেন, উনি একটা কথা বলছিলেন যে আমাদের বিনিয়োগকারীদের যে আমানত এটা ফেরত দেওয়া, এটা আমাদের একটা দায়িত্ব, ঠিক আছে, কিন্তু সবার আগে ওই ডিস্ট্রিবিউটরের বিজনেস সেন্টারটা তারা ফেরত দেওয়া, এটা আমাদের সবচেয়ে বড় আমানত। ওনার এই কথাটা আমার খুব ভালো লাগছে, আসলেই কিন্তু তাই। আমি একটা এক্সাম্পল দিই। আমি গত কয়েকদিন আগে আমি একজন সাইকেল হোল্ডারের ডিন ভেরিফিকেশন করে, ডিন এনএফসি কার্ডের সবকিছু কমপ্লিট করে তার কাছে যখন ইউজার আইডিটা বুঝাই দিলাম, সে যখন ইউজার আইডিতে ঢুকার পর তার বিজনেস সেন্টার ট্রি দেখলো, সে তখন আমারে ফোন করে কান্দা দিছে। কেন কাঁদছে জানেন? কারণ তার বিজনেস সেন্টারের নিচে তার বোনরেও স্পন্সর করছিল সে। তার বোন এই মাস 6 আগে মারা গেছে। মাল্টিপারপাসে $1,02,000 মনে হয় রাখছিল, তার বোনরে দিয়া রাখাইছিল আর কি। তো সে যখন তার ইউজার আইডিতে ঢুকছে এবং সে যখন তার এই ট্রি সেটআপ দেখতেছে, দেখতে দেখতে যখন নিচে নামছে, যখন তার বোনের সেন্টারটা দেখছে, তখন আমারে ফোন করে কান্দা দিছে এবং কান্দা দিয়ে আমারে কইছে যে আমার টাকা আমি ফেরত পাই বা না পাই, অন্তত আমার বোনের টাকাটা যদি ফেরতের ব্যবস্থা আপনারা কইরা দিতে পারেন, তাহলে ওই টাকাটা নিয়ে আমি আমার ভাগ্নের হাতে যদি আমি তুলে দিতে পারি, এটাই আমার জীবনের পরম শান্তি। এইটা বইলা সে অঝোর ধারায় কাঁদতেছিল। তো আপনি একটা ডিস্ট্রিবিউটরের টাকা ফেরত দিবেন, এটা একটা আমানত, ফিরাই দিবেন, ঠিক আছে। তার বিজনেস সেন্টারটা যে তারে ফিরিয়ে দিবেন, এটাও তো তার একটা আমানত। এটা কয়জন করতেছেন ভাই? আপনার টিমের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের ডিন ভেরিফিকেশন কইরা, তার ইউজার আইডি তৈরি কইরা তারে বুঝাই দেওয়া, এটা আপনার নৈতিক দায়িত্ব। কয়জন করতেছেন? করেন তো না, ডরাই এত কুল পান না, কিসকি মেরা বের হইছেন, গর্তে হান দেয়া রইছেন। ইউজার আইডি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের ইউজার আইডি তৈরি করে দেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনার ডিস্ট্রিবিউটরের এটা আপনার কাছে তার অধিকার, তার হক। যারা এখনো আপনার টিমের ডিস্ট্রিবিউটরদের ডিন ভেরিফিকেশন করে দিতেছেন না, তার ইউজার আইডিটা তারে বুঝাই দিতেছেন না, তার বিজনেস সেন্টারটা তারে বুঝাই দিতে পারতেছেন না, তার হক নষ্ট করতেছেন আপনারা। দেখেন, ফেসবুক চালাইতে কি মার্ক জাকারবার্গের কাছে যাওয়া লাগে না? আপনার ইমেল আর আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি ফেসবুক ধুমসে চালাইতেছেন না? তো সেম ডেস্টিনি চালাইতে গেলে আপনার এখন ওই যে মালিক পক্ষের কাছে আসা লাগবে না। আপনার ইউজারের ইমেল আর আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে যাবেন, ঢুকে আপনার আইডি থেকে আপনি আপনার বিজনেস অপারেট করবেন, প্রোডাক্ট কিনবেন, বেচবেন। মালিক পক্ষের কাছে আসার তো দরকার নাই। তাহলে এত চমৎকার একটা অপরচুনিটি, এই যে এত সুন্দর একটা ফরমেশন, যার ডিন ভেরিফিকেশন করে সবাই ইউজার আইডি যারা বুঝাই দিলে, সে তার ইউজার আইডিটা পাওয়া মানে কি, তার বিজনেস সেন্টারটা সে ফেরা পাইলো। এই নৈতিক কাজটা আমাদের প্রত্যেকের করা উচিত। কিন্তু এটা না করে অনেকেই আমরা ওই যে ডেস্টিনির ফারুকের মতো আর কি, কইছিলাম না আপনাকে, এই ডেস্টিনি ফারুকের মতো বয়া হুতাশে চিল্লাইতেছে, গড়তে হান দেয়া দিছে। ডিন ভেরিফিকেশনের কাজটা গতিশীলতার সাথে করেন। প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর, আপনার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের ইউজার আইডি তৈরি করে তার হাতে তার বিজনেস সেন্টারটা বুঝাই দেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। এরপরে যদি মনে হয় যে ব্যবসা করবেন, করেন, না করলেন নাই, কিন্তু অন্তত আপনার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের বিজনেস সেন্টারটা ইউজার আইডি ক্রিয়েট করে তারে ফিরাই দেওয়াটা, এটা আপনার নৈতিক দায়িত্ব। আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এত চমৎকার একটা অপরচুনিটি আমাদের করে দিছে, এরপরে আপনারা বয়ে থাকেন, হালকা মইতা শুয়ে রয়েছেন, তো শুয়ে থাকেন। আচ্ছা, এবার আসি মাল্টিপারপাস নিয়ে একটু আলোচনায়। মাল্টিপারপাসের ক্ষেত্রে এটা তো আমরা সেপ্টেম্বরে যেটা শুরু করছিলাম, এটা প্রথমে তো আমাদের বাধা দিল, ঝামেলা করলো।
হ্যান তেন মেলা কিচ্ছা কাহিনী। এরপর এখন এটা নিয়ে আবার দৌড়াইতেছে, দৌড়া খাইটা খা অ্যাসোসিয়েটস কইছিলাম না, খাইটা খা। তো মাল্টিপারপাসের নির্বাচন শুনলাম এপ্রিলের 7 তারিখ মনে হয় নির্বাচন দিছে আর কি। তো সমস্যা নেই, যারা এখনো মাল্টিপারপাসের সদস্য যারা এখনো ভোটার তালিকা হালনাগাদ করেন নাই, ভোটার তালিকা হালনাগাদ করে ফেলেন। এবং পিএইচডি খলিল ভাই লিখছেন, ভাই হাজার হাজার মানুষের কান্না আছে এভাবে। সত্যি ভাই খলিল ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। এভাবে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এভাবে এই নীরবে নিভৃতে কান্না করতেছে, কারো কাছে কিছু বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। তো যাই হোক, এই কষ্ট আর এই দুর্দশা এইটার বেশি দিন থাকবে না। আমরা এইটার মানে চূড়ান্ত পর্যায়ে চলে আসছি। আর কোনো ফাইজলামি তামসা ডেস্টিনিকে নিয়ে কেউ চালাইতে পারবে না ইনশাআল্লাহ। আর আপনারা যারা আছেন, খলিল ভাইয়ের মতো যারা ডেডিকেটেড লিডার আছেন, আপনাদের সজাগ, সচেতন এবং এই সক্রিয় অ্যাক্টিভিটিসটাই আমাদেরকে আশার আলো দেখায়। আমরা আশা করি আপনাদের এই সক্রিয় ভূমিকায় ডেস্টিনি আরো গতিশীল হবে ইনশাআল্লাহ। তো খলিল ভাই, আপনারাও এগিয়ে যান, আর আমরা তো অবশ্যই আপনাদের সাথে আছি। এনিওয়ে, তো মাল্টিপারপাসের ক্ষেত্রে যারা এখনো ভোটার হন নাই, আপনারা ভোটার হয়ে যান। আমরা ওই যে আজ পাশা খেলবো রে শাম, হ্যাঁ আজকে আমরা আজ পাশা খেলবো রে শাম, সবাই ভোটার হয়ে যান। আমরা তো অলরেডি আগে ভোটার হয়ে বেরিয়েছি, যখন এগুলা আরো কিছু হইতেছে ভোটার হোক, আপনারাও হন, যে যত পারেন ভোটার হন। শুনলাম হেরা নাকি হেরা কেরা, ওই যে হেরা নাকি 10,000 ভোটার করবো। তো কি অবস্থা? 10,000 ভোটার হয়েছে? আরে বেকুব, ইজি টু সে হার্ড টু ডু। খালি মুখ দিয়ে কইলেই হয় না যে কইরালাম, কর পারলে। যাই হোক, ওইদিকে আর গেলাম না। মুরব্বীরা তো খালি নিষেধ করে অনেক কিছু করতে। তো মাল্টিপারপাসের ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে বলবো, এটা নিয়ে আলাদা একটা এপিসোড করার প্ল্যান আছে। মাল্টিপারপাস নিয়ে আলাদা একটা আলোচনা করার প্ল্যান আছে। এখানে ইন্টারনাল কিছু তথ্য আরো আমি গোছাইতেছি আর কি। এরপর এটা নিয়ে আমরা আরেকটা এপিসোড করবো ইনশাআল্লাহ। এনিওয়ে, তাহলে আমি যে জিনিসটা বলতেছিলাম যে ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন এবং সার্বিক যে প্রক্রিয়াটা, ইউজার আইডি তৈরি করা এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে যার ইউজার আইডি তৈরি করা তার হাতে বুঝাই দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সে যখন তার মোবাইল থেকে তার সিআইডি দেওয়া, তার পাসওয়ার্ড দেওয়া, সে যখন ঢুকে যখন তার ইউজার আইডি দেখবো, তার প্রি সেট আপ দেখবো, সবকিছু দেখবো, এটাই তার জন্য অনেক বড় শান্তি। সে দেখবো যে না, সে তার কোম্পানি, সে তার আইডি, সে তার বিজনেস সেন্টার ফিরে পাইছে। প্রাথমিকভাবে এই কাজটা করেন। এটা করতে তো ভাই টাকা লাগে না। ডিন ভেরিফিকেশন করতে টাকা লাগে না। ইউজার আইডি করতে টাকা লাগে না। এনএফসি করতে না টাকা লাগে। তো এনএফসি নিয়ে যদি চুলকানি থাকে ওটা করেন না, ডিন ভেরিফিকেশন করেন, তারপরে ইউজার আইডিটা করে দেন। এটুক তো করতে টাকা লাগে না, এটুক করেন অন্তত। এটা করে প্রত্যেকে যার ডিস্ট্রিবিউটরের কাছে তার বিজনেস সেন্টারটা বুঝাই দেন। এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। যাই হোক, ধন্যবাদ দিয়ে তো সবসময় প্রোগ্রাম শেষ করি, আজকেও ধন্যবাদ দিয়ে শেষ করব। প্রথমেই ধন্যবাদ পর্বের শুরুতেই আমি আমাদের তলবি সভার মাধ্যমে আজকের এই ডেস্টিনিকে এই ইতিবাচক অবস্থানে নিয়ে আসার পেছনে ভূমিকা রেখেছেন যে দুইজন শীর্ষস্থানীয় এবং সর্বজন শ্রদ্ধেয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের নামে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মাহমুদ হোসেন এবং আমাদের অনারেবল হাই অফিসিয়ালস জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, এই দুইজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই জন্য যে 2020 সালে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সাহস করে এই তলবি সভার সিদ্ধান্ত নিয়ে তলবি সভা বাস্তবায়ন করার ধারাবাহিকতায় আজকের এই ডেস্টিনি। সো স্পেশাল থ্যাঙ্কস গোজ টু দিস টু গাইস, জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড, এবং লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত অনারেবল হাই অফিসিয়ালস অফ ডেস্টিনি 2000 লিমিটেড। আপনাদের দুজনের প্রতি অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরেশ বিশ্বাস লিখেছেন, হাইকোর্ট কর্তৃক নিযুক্ত বোর্ডকে নিয়ে সবাই একত্রে কাজ করলে সকল সমস্যা দ্রুত সমাধান সম্ভব, কিন্তু কেন যে এরকম হচ্ছে মাঝে মধ্যে বুঝতে কষ্ট হয়। কষ্টের কিছু নাই, একটু চোখ কান খোলা রাখলেই বুঝবেন কোন দিক দিয়ে কোন বাট পারে চিকনা চাকনি ফাইজলামি করতেছে, কোন দিকে কোন দালাল, কোন দিকে কোন এই মানে বাটপার, কোন দিকে কোন প্রতারক চক্র কি ফাইজলামি করতেছে। এটা একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন আর কি। যাই হোক, সচেতন এবং সজাগ থাকতে হবে আমাদের। এনিওয়ে, ধন্যবাদ জানাবো আমাদের অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব আলহাজ জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, ওনার প্রতি বিশেষভাবে ধন্যবাদ এই জন্য যে দেশের বাইরে আমাদের যে সকল শেয়ার হোল্ডার, ডাইরেক্টর এবং শুভাকাঙ্ক্ষী সহ ডেস্টিনির পরিবারের যারা আছেন তাদেরকে এক ছাতার নিচে এনে একটা হারমোনাইজ ওয়েতে সুন্দর ফরম্যাটে একত্রিতভাবে একটা
গোছালো ফরম্যাটে রেখে একটা লিডিং রোল যিনি প্লে করে যাচ্ছেন, আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক। আপনার প্রতিও এই কারণে আমরা অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ প্রকাশ করছি আমাদের অনারেবল অ্যানাদার টু ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান। আপনাদের দুজনের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে অনেক ক্রাউন আছেন, ডায়মন্ড আছেন এবং শেয়ার হোল্ডার আছেন দেশের বাইরে প্রবাসে, যারা বিভিন্নভাবে প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ প্রকাশ করছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনার প্রতি, আপনি আমাদের ডেস্টিনির সাথে সম্পৃক্ত হওয়ার বয়সও খুব বেশি না, মাত্র কয়েক বছর আমাদের সাথে সম্পৃক্ত থাকার পরেও আপনি যেভাবে একেবারে অভিভাবকের মতো আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, এই জন্য জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া অনারেবল চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, আপনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অল ডাইরেক্টর যারা, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আর স্পেসিফিকভাবে আমি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল ডিরেক্টর জনাব জাকির হোসেন কিসলু, ওনার নামটা বিশেষভাবে বলতে চাই, এই জন্য বিশেষভাবে বলতে চাই 2020 সালে যখন তলবি সভা হয়, তলবি সভার পর চেয়ারম্যানের দায়িত্বটা কিন্তু ওনার হাতেই বর্তায় এবং পরবর্তীতে অনেক ঝুঁকি ঝামেলা, মানে ওনার নামে ইভেন্ট মামলাও ওনার নামে করছিল, ওই যে প্রতারক চক্র ওনাকে মামলা দিয়ে অনেক হ্যারাস করছিল, এটা আপনারা অনেকেই জানেন, সবাই জানেন। সেই বাধা বিপত্তি পেরিয়ে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে উনি সাহস করে ডেস্টিনিকে নিয়ে এগিয়ে গিয়েছিলেন। দেন তারপর সেখান থেকেই আজকের সুমোটো রুল জারি হয়ে আজকের এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড। এবং এই যে ডেস্টিনির বর্তমান ট্রেড লাইসেন্স, এটা এখন কার নামে? ডেস্টিনির বর্তমান ট্রেড লাইসেন্স এই যে আমাদের অনারেবল ডিরেক্টর জনাব জাকির হোসেন কিসলু ওনার নামে। তাহলে দেখেন, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় দপ্তরে এখন অফিসিয়ালি ডেস্টিনির প্রতিনিধিকে এই যে জনাব জাকির হোসেন কিসলু, তার মানে একটা গুরু দায়িত্ব নিয়ে কিন্তু উনি এখন এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যেতে হচ্ছে ওনাকে। সো জনাব জাকির হোসেন কিসলু, আপনার এই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মানে ডেস্টিনির আজকের এই অবস্থানের ক্ষেত্রে আপনারও যথেষ্ট ত্যাগ এবং তিতিক্ষা আছে। জনাব জাকির হোসেন কিসলু, আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্পেশাল থ্যাঙ্কস গোস টু আওয়ার অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, ওনার প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে অনেক ধরনের মানে রক্তের সম্পর্কজনিত অনেকগুলো বিষয় মোকাবেলা করে এবং অনেকগুলো বিষয়কে স্যাক্রিফাইস করেই ওনাকে অনেক কষ্টের সাথে মানে মনোবল নিয়ে এগিয়ে যেতে হচ্ছে, এটা আমরা বুঝি। মানে ওনার যাত্রাটা তুলনামূলক একটু বেশিই কঠিন, কারণ ওনার যাত্রাটা আসলে কঠিন কেন এটা ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু করা যাইতেছে না, এটা আপনারা বুঝে নেন। মানে উনি এই নিজের বিবেককে প্রাধান্য দেওয়ার কারণে ওনার অনেক রক্তের বাঁধন অনেক অ্যাভয়েড করে ওনাকে বিবেকের তাড়নায় সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটতে হচ্ছে। এটা অনেক কষ্টের এবং অনেক ত্যাগের বিষয়, এটা সবাই পারে না, যেটা উনি খুব অবলীলায় করে যাচ্ছেন। এই জন্য জনাব আশরাফুল আমিনের প্রতিও অশেষ 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 কৃতজ্ঞতা। উনি ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে উনি 45 লক্ষ মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক কথা, অনেক কটু কথা, অনেক বাজে কথা শুনেও এই প্রতিষ্ঠানের পক্ষে 45 লাখ মানুষের বৃহত্তর স্বার্থের পক্ষে থেকে কাজ করে যাচ্ছেন। এই জন্য ওনার প্রতিও অশেষ 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 কৃতজ্ঞতা। এটা ওনার সাথে যারা মিশবেন বা মিশেন আপনারা হয়তোবা জানতে পারবেন, আপনারা হয়তোবা বুঝতে পারবেন আর কি ধীরে ধীরে। আর ডিস্ট্রিবিউটর যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলার কিছু নাই, আপনাদের উদ্দেশ্যে বলার কিছু নাই এই জন্য যে অনেক বুঝাইছি ভাই, এত বোঝাবুঝির এখন আর সময় নাই আমগো। মনে চাইলে ডিন ভেরিফিকেশন করেন, না চাইলে হালকা মইতা শুয়ে পড়েন। মনে চাইলে ইউজার আইডি তৈরি করে ডিস্ট্রিবিউটর করে যার যার বিজনেস সেন্টার বুঝাই দেন, মনে না চাইলে হালকা মইতা শুয়ে পড়েন। মনে চাইলে এনএফসি কার্ডের অর্ডার করেন, অন্যদের এনএফসি কার্ড কইরা দেন, না করলে নাই। আপনার কাজের প্রভাবে ডেস্টিনির কাজ বন্ধ থাকবে না। আপনি কাজ করলে বা না করলে ডেস্টিনির কাজ বন্ধ থাকবে না। ডেস্টিনিতে 45 লাখ মানুষ, 45 লাখ মানুষের ওই বেকুবের গোষ্ঠী ধরেন 1%, তো 1% বাদ দিলে আরো কত থাকে?
ওই ডেস্টিনির 1% মানুষ, 1%ও লাগবে না, ও 0.5% মানুষ কাজ করলেই দেখবেন ডেস্টিনি দাঁড়াই যাইতেছে অলরেডি। আপনারা তো এখনো কিছু টের পান না, আলিসে যায় দেখেন কি হইতাছে, প্রোডাক্ট বেচা কেনা হইতাছে কেমনে, সবাই ডিন ভেরিফিকেশন ডিন অ্যাক্টিভেশন কেমনে করতেছে, তারপরে প্রোডাক্ট কেমনে কেমনে নিতেছে, সিআইডি কেমনে অ্যাক্টিভ করতেছে, এগুলো তো বেকুব, তো বুঝবেন কেমনে? ওই যে শোনেন একটা কথা কই, ধরেন আপনি ঘরের ভিতরে বইয়া দরজা জানালা বন্ধ করে বইয়ে রয়েছেন, আপনার কাছে তো এটাই দুনিয়া, কিন্তু আশেপাশে আরো কত বড় দুনিয়া আছে, বেকুবের গোষ্ঠীর কাছে এই খবর নাই, হেরা মনে করে হেরাই দুনিয়া, হেরা মনে করে হেরাই ডেস্টিনি। এই যে 2 4 5 10 15 20টা বইয়া বইয়া মিটিং ফিটিং করে আর ওই যে ওই সেলফি মেলফি তুলে, এই বেকুবের গোষ্ঠী মনে করে এটাই ডেস্টিনি, কিন্তু এটার বাইরে যে আরো কত কিছু আছে এটা তো এখনো জানে না, জানবো আরো পরে। তো বিনিয়োগকারী যারা আছেন আপনাদের প্রতি আসলে বলার কিছু নাই, ভালো লাগলে ডিন ভেরিফিকেশন করেন, ডিন অ্যাক্টিভেশন করেন। সূর্য মামা চলে আসছেন আমাদের, জিয়ারুল হক জিয়া, রংপুরের পিএইচডি, যে ধন্যবাদ, উনিও আমাদের একজন ডেডিকেটেড লিডার, খুব সিরিয়াসলি ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন এবং সার্বিক কাজগুলো উনি করতেছেন। তো জনাব জিয়ারুল হক জিয়া, সূর্য মামা, আপনাকে ধন্যবাদ। যাই হোক, যেটা দিয়ে শুরু করছিলাম সেটা দিয়ে শেষ করে দিব। আমরা আজকের আলোচনায় একটা জিনিস শুরুতেই জানছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে মোট 17টা কোম্পানি বিভিন্ন ক্যাটাগরিতে তারা ব্যবসা করতেছে। কেউ আদালতের স্টে অর্ডার নিয়ে, কেউ লাইসেন্সের আবেদন সাবমিট করা, কেউ লাইসেন্সের আবেদন সাবমিট করে কোর্টে পিটিশন করা, কেউ লাইসেন্স ফি জমা দিয়া, কেউ লাইসেন্স আবেদন করবে ভাব, এরকম প্রক্রিয়া নিয়ে, ঠিক কিনা? তাইলে এখন দেখেন, এই যে 17টা কোম্পানি বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবসা করতেছে, এই 17টা কোম্পানির একটা কোম্পানিও কি হাইকোর্ট নিজে থেকে তাদের বোর্ড করে দিছে? দেয় নাই, তারা তাদের মতো করে নিজেদের বোর্ড করছে। তাইলে হাইকোর্ট যাদেরকে বোর্ড করে দেয় নাই, এইরকম 17টা কোম্পানি যদি বাংলাদেশে ব্যবসা করতে পারে, তাহলে যেই ডেস্টিনিকে হাইকোর্ট বোর্ড করে দিছে সেই ডেস্টিনি ব্যবসা করতে পারছে না কেন? এই দিকে এখন আমাদের মনোযোগ দিতে হবে। আর আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর সহ সামগ্রিক প্রেক্ষাপটে যারা বিজনেস অপারেটিং এর দায়িত্বে আছেন, আপনারা কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করলে দয়া করে আমাদেরকে বলেন। যদি আমাদের বিনিয়োগকারীদের কোনো সহযোগিতা লাগে, আমরা আপনাদের সাথেই আছি। তো আমরা আপাতত তীক্ষ্ণ পর্যবেক্ষণে আমরা রাখতেছি পুরো বিষয়টা। আগামী সপ্তাহখানেকের ভিতরেই আমরা হয়তো বা আরো বেশ কিছু বিষয় দৃশ্যমান হবে ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এবং দ্রুততম সময়ে আমাদের ডেস্টিনির বিজনেস সেন্টার এবং সার্বিক প্রক্রিয়া দ্রুততম সময়ে চালু করার উদাত্ত আহ্বান এবং বিনীত আবেদন বর্তমান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে এবং সার্বিক দায়িত্বশীলদের কাছে এই আবেদন রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট লাইভে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।